হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের সেশনে আমরা অ্যাকশন রিসার্চ এবং কেস স্টাডি সম্পর্কে জানার চেষ্টা করব। অ্যাকশন রিসার্চ এবং কেস স্টাডি যেহেতু গবেষণার বিষয়, সুতরাং গবেষণা সম্পর্কেও আমরা টুকটাক কিছু তথ্য জেনে নিব। তাহলে চলুন শুরু করা যাক অ্যাকশন রিসার্চ এবং কেস স্টাডি সম্পর্কিত আজকের সেশনটি। প্রথমেই শুরু করা যাক হোয়াট ইজ রিসার্চ, অর্থাৎ গবেষণা বলতে আমরা কি বুঝি। এই ছবিটিতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে একজন লোক কিছু বিষয় দেখার চেষ্টা করছে এবং যাদেরকে দেখার চেষ্টা করছে তারাও সবাই মানুষ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মানুষ এই ছবিটিকে কিন্তু বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। কেউ হয়তো টাকা, কেউ হয়তো কথাবার্তা, কেউ হয়তো চালচলন, কাজকর্ম, বিভিন্ন দিক দিয়ে এই বিষয়টিকে অবজার্ভ করবেন। গবেষণা আসলে শুরু হয় এভাবে, যে কোনো একটা বিষয় দিয়ে। তাহলে আমরা একটু জানার চেষ্টা করি আসলে গবেষণাটা কি। গবেষণা সম্পর্কে দেশে এবং বিদেশে বহু মানুষ বিভিন্নভাবে এটাকে বর্ণনা করার চেষ্টা করেছেন। খুব সহজে বাংলায় যদি আমি বলার চেষ্টা করি যে গবেষণা হলো মানুষের বুদ্ধিবৃত্তিক অনুসন্ধান প্রক্রিয়া এবং নতুন কিছু আবিষ্কারের নেশায় সত্যের অনুসন্ধানের জন্য পদ্ধতিগতভাবে কাজ করাকে বলে গবেষণা। ক্রেসওয়েল বলেছেন, রিসার্চ ইজ এ প্রসেস অফ এঙ্গেজমেন্ট in a small set of logical steps. আসুন আমরা এবার তাহলে জেনে নিই যে প্রসেস টু কন্ডাক্ট রিসার্চ। একটু রিসার্চ করার কিছু নির্দিষ্ট প্রসেস আছে। আমরা এই প্রসেসটিকে বলছি নিয়মতান্ত্রিকভাবে, পদ্ধতিগতভাবে এগিয়ে যাওয়া। এটাকে আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়াও বলতে পারি। এই গবেষণার শুরুতেই আমাদের একটা সমস্যা খুঁজতে হবে। আমি কোন বিষয় নিয়ে আসলে গবেষণা করব। গবেষণার সমস্যা চিহ্নিত করা, এটাই কিন্তু গবেষণার প্রথম কাজ। আমার যখন গবেষণার এরিয়াটা বুঝে ফেলব এবং সেই এরিয়া থেকে আস্তে আস্তে আমার গবেষণার সমস্যাটি চিহ্নিত করতে পারবো, তখনই গবেষণার কাজটি শুরু হয়। যখন আমি আমার গবেষণার সমস্যাটি চিহ্নিত করতে পারবো, তারপরেই সেই গবেষণার সম্পর্কে বা সেই কাজটি সম্পর্কে আগে কোনো গবেষক কাজ করেছেন কিনা, কতটুকু করেছেন এবং তার ফলাফল কী ছিল, সমস্যা কী ছিল, ফাইন্ডিংস কী ছিল, সেসব নিয়ে যখন আমি চিন্তা করব, সেটার জন্য আমাকে অনেক পড়তে হবে। আর সেই পড়াটিকেই আমরা বলছি রিভিউইং লিটারেচার। এই পড়া হতে পারে বিভিন্ন রকম, জার্নাল পড়া হতে পারে, তারপর সেকেন্ডারি রিসোর্স থেকে পড়া বা প্রাইমারি রিসোর্স থেকে পড়া, বিভিন্ন রিসোর্স থেকে পড়াশোনাই কিন্তু এই রিসার্চের রিভিউইং দ্য লিটারেচার প্রসেস। এবং তারপরে আমরা স্পেসিফাইং এ পারপোজ অফ রিসার্চ, অর্থাৎ ওই গবেষণাটি করার মূল উদ্দেশ্য কি, সেটাকে এখানে আমার নির্দিষ্ট করতে হবে এ পর্যায়ে। এবং তারপরে আমাদের ডাটা কালেকশন করতে হবে এবং সেই ডাটা অ্যানালাইজ করতে হবে এবং ইন্টারপ্রেটিং বা সেটাকে আমার ব্যাখ্যা করতে হবে এবং সবশেষে আমাদের রিপোর্টিং এবং ইভ্যালুয়েশন করতে হবে। তো এই সামগ্রিক প্রক্রিয়াটিকে আমরা বলতে পারি গবেষণার একটি প্রসেস। সমস্যাটা আসলে অনেকেরই হয়ে থাকে রিসার্চ প্রবলেমটা বাছাই করতে চাই। আমরা দেখেছি বিভিন্ন সময় গবেষণার সমস্যাটি আসলে চিহ্নিত করা একটা বড় সমস্যা। সেক্ষেত্রে আমাদের যেসব বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো স্পেসিফাইং এ প্রবলেম, জাস্টিফাইং ইট, মোর দ্যান ওয়ান পসিবল অ্যান্সার, রেলেভেন্স, avoidance duplication, feasibility, political acceptability, applicability, urgency of data, ethical clearance.
এই সব বিষয় মাথায় রেখে কিন্তু আমাদের রিসার্চের সমস্যাটি চিহ্নিত করতে হবে। রিসার্চ ডিজাইনটা কেমন হবে? আসলে সাধারণত রিসার্চ মোটা দাগে বলতে গেলে 3 রকম হয়ে থাকে, যেমন কোয়ালিটেটিভ ডিজাইন এবং কোয়ালিটেটিভ ডিজাইন এবং দুটো মিলিয়ে মিক্সড ডিজাইন বা কম্বাইন্ড ডিজাইন আমরা বলতে পারি। এইসব ব্যাপারে আরও বিস্তারিত আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। এখন আর অত বিস্তারিত আলোচনা করছি না। আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটেটিভ ডিজাইনে এবং কোয়ালিটেটিভ ডিজাইনে বা কম্বাইন্ড ডিজাইনে সব কিছুতেই আমাদের স্যাম্পলিং করতে হয় এবং সেই স্যাম্পলিং করে আমাদের ইনস্ট্রুমেন্ট ঠিক করতে হয়, ডাটা কালেকশন টুল ঠিক করতে হয়, ডাটা অ্যানালাইসিস করতে হয় এবং ডাটা ইন্টারপ্রিটেশন করতে হয় এবং সবশেষে সেটা আমরা ডিসকাশন এর মাধ্যমে আমরা একটা কনক্লুশনে আসতে পারি এবং কিছু লিমিটেশন আমাদের থাকে। সেই লিমিটেশন বেস করে আমাদের ফার্দার বা ফিউচার রিসার্চের আমরা প্রপোজাল দিতে পারি। কত ধরনের রিসার্চ হতে পারে একটু আগেই আমরা বলেছি, এবং আমরা যদি একটু উদ্দেশ্যের দিকে তাকাই, কোন উদ্দেশ্যে আমরা রিসার্চটা করছি, সেক্ষেত্রে আমরা এখানে 3 ধরনের রিসার্চ দেখতে পাই। একটা হলো ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, আর একটা হলো অ্যাকশন রিসার্চ। তো ফান্ডামেন্টাল রিসার্চটা আসলে আমরা দেখেছি যে বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে যদি কোনো কিছু মৌলিক গবেষণা, কোনো কিছু উদ্ভাবন হয়ে থাকে, সেটাকে আমরা কিন্তু ফান্ডামেন্টাল বা বেসিক রিসার্চ বলতে পারি। যেমন ধরুন এই যে এখন বিভিন্ন ধরনের ভাইরাস আমরা দেখতে পাচ্ছি, এই ভাইরাসের যদি কোনো টিকা আবিষ্কার হয়, সেই টিকাটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রিসার্চ হবে, কারণ এর আগে কেউ আসলে এই টিকা কেউ আবিষ্কার করে নাই। সুতরাং এই টিকাটা আবিষ্কার করার যে প্রক্রিয়াটা, সেটা একটা ফান্ডামেন্টাল রিসার্চ হবে। অ্যাপ্লাইড রিসার্চ কোনটা? কোনো একটা গবেষণা আগে হয়েছে, সেই গবেষণার উপরে ভিত্তি করে যদি আরও কোনো অনুসন্ধান আমরা করতে চাই, সেটাকে আমরা অ্যাপ্লাইড রিসার্চ বলতে পারি। এবং তৃতীয় যে রিসার্চের এরিয়াটা, সেটা হলো অ্যাকশন রিসার্চ, অর্থাৎ এইটা নিয়ে আমরা একটু পরে আবার ডিটেল আলোচনা করব, সুতরাং এটা এখন একটু স্কিপ করছি। অ্যাকশন রিসার্চ বা বাংলা এটাকে আমরা কার্য উপযোগী গবেষণা বা কর্মসহায়ক গবেষণা বলে থাকি। উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে আমরা এই অ্যাকশন রিসার্চ সম্পর্কে ধারণা নিয়ে থাকি। বর্তমানে ডিপিএড কোর্সের সিলেবাসে বাংলা, ইংরেজি ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়গুলিতে অ্যাকশন রিসার্চ করা হয়ে থাকে। সুতরাং বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ, আমরা বুঝতেই পারছি। আসুন তাহলে আমরা জেনে নিই আসলে এই অ্যাকশন রিসার্চ বলতে আমরা কী বুঝি। এখানে একটি ইংরেজি সংজ্ঞা দেওয়া আছে। এটাকে আরও সুন্দরভাবে আমরা জানতে পারবো যদি আমরা এটা খেয়াল করি যে কর্মসহায়ক গবেষণা এমন একটা পদ্ধতিগত অনুসন্ধান প্রক্রিয়া যা দ্বারা পেশাদার ব্যক্তি তাদের নিজ কর্ম, অবস্থা বা সমস্যা চিহ্নিত করে তা উন্নয়ন বা সমাধানে সচেষ্ট হন। নিজ উদ্যোগে পদ্ধতিগত বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য সমাধান বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। এটাই কিন্তু কর্মসহায়ক গবেষণার মূল থিম, যে এই গবেষণায় কার জন্য, কে করবে, আপনারা এই সংজ্ঞা থেকেই কিন্তু বুঝতে পারছেন। এটার উদ্দেশ্য প্রথমত কোনো ঘটনা, বিষয় বা পরিস্থিতিকে বিস্তারিতভাবে জানা বোঝা। দ্বিতীয়ত উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতির উন্নয়ন ঘটানো বা সমস্যার সমাধান করা। কর্মসহায়ক গবেষণা কী করবে, এই প্রশ্নটা চলেই আসে। এই গবেষণা যে কোনো পেশায় নিয়োজিত ব্যক্তি নিজ অবস্থা উন্নয়নে নিজে গবেষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে বা অন্যান্য বিশেষজ্ঞ গবেষকের সাথে সম্মিলিতভাবে গবেষণা পরিচালনা করতে পারেন। সাধারণত আমাদের প্রাথমিক স্তরের জন্য আমরা বলবো যে শ্রেণী শিক্ষক, প্রধান শিক্ষক উভয়েই এই গবেষণাটা করতে পারে।
কর্মসহায়ক গবেষণা সম্পাদনের জন্য কিছু উপযোগী সমস্যা এখানে তুলে ধরা হলো। ভিউয়ার্স, আমরা অনেক সময় খেয়াল করেছি যে কর্মসহায়ক গবেষণার এই আমরা শিরোনামটা কিন্তু অনেকে সুন্দরভাবে ঠিক করতে পারি না যে কি হয়। তো সেক্ষেত্রে আমি এই সমস্যাগুলো তুলে ধরলাম। দেখুন, একটু কিছু কিছু শিক্ষার্থীর শ্রেণীতে অনিয়মিত উপস্থিতি, শিখন শেখানো কার্যে সক্রিয় অংশগ্রহণ না করা, পাঠে অমনোযোগিতা, বেপরোয়া স্বভাবের শিক্ষার্থীদের অনভিপ্রেত আচরণ, শ্রেণীতে শৃঙ্খলা বজায় না রাখা, শিক্ষক কেন্দ্রিক পদ্ধতির ব্যবহার, শ্রেণী মূল্যায়নের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে অপারগতা, কিছু শিক্ষার্থীর বাড়ির কাজ ঠিকমতো করতে অসমর্থ হওয়া, বৈচিত্র্যহীন শ্রেণীকক্ষ, শিক্ষার্থীদের মানসম্মত প্রশ্ন করা বা কাজে নিয়োজিত করাই অপারগতা, অনুপযুক্ত শিখন শেখানো পদ্ধতি ও কৌশলের ব্যবহার ইত্যাদি। এগুলো হতে পারে কর্মসহায়ক গবেষণার সমস্যা। আমরা এ পর্যায়ে জেনে নিই এই অ্যাকশন রিসার্চটা আসলে কি ধরনের বা কিভাবে হয়ে থাকে, কিভাবে আমরা এই গবেষণা সমস্যা থেকে আস্তে আস্তে এটা সমাধানে পৌঁছতে পারি। তো এক্ষেত্রে আমরা কার্ট লুইনের একটা মডেল আমরা এখানে ফলো করতে পারি, যেখানে আমরা দেখতে পাচ্ছি সমস্যা চিহ্নিত করার পরে সেই সমস্যা দূর করার জন্য আমরা একটা পরিকল্পনা করব। সেই পরিকল্পনার পরে আমরা পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন ও নতুন পরীক্ষণ চর্চা করার জন্য সেটা আমরা সেই স্কুলের সেটিংয়ে সেটা বাস্তবায়ন করব এবং পরবর্তীতে বাস্তবায়নকৃত কাজটি পর্যবেক্ষণ, রেকর্ড করা ও ফিডব্যাক গ্রহণ করব এবং সবশেষে বাস্তবায়িত কাজ ও ফলাফল পর্যালোচনা করব। প্রয়োজনে এই চক্র পুনরায় আবার শুরু করা যায়। যেমন এক্ষেত্রে আমরা একটু বলে রাখি, অ্যাকশন রিসার্চটা কিন্তু আসলে একটা চলমান প্রক্রিয়া। এটা যে 5 দিন, 10 দিন বা 2 সপ্তাহ, 1 মাসে শেষ হয়ে যাবে, সমস্যার সমাধান বেরিয়ে যাবে, সেটা কিন্তু না। এটা বছরব্যাপী চলতে পারে। তবে খেয়াল রাখতে হবে যেন আমাদের নিয়মিত পাঠদান প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। সেক্ষেত্রে আমরা দেখছি যে প্রতিফলনে গিয়েও আমরা যদি আমাদের সমস্যাটা দূর করতে না পারি, সেক্ষেত্রে পরবর্তীতে আবার আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে হবে এবং সেই পরিবর্তনের সাথে সাথে বাস্তবায়ন পর্যবেক্ষণটা চলে আসবে। উদাহরণ হিসেবে আমরা এখানে বলতে পারি, যদি আমরা গণিতের কথা চিন্তা করি, আমরা দেখছি ধরুন 4র্থ শ্রেণীর বেশিরভাগ শিক্ষার্থী গণিতে ফেল করল। এটা একটা সমস্যা, কোনো একটা বিদ্যালয়ের জন্য এটা একটা সমস্যা। এই সমস্যাটা আমরা সমাধান করতে গেলে কি করব? ওই শিক্ষার্থীরা, ধরুন 4র্থ শ্রেণীর শিক্ষার্থীরা গণিতে যাতে ফেল না করে, সেই জন্য পরবর্তীতে আমাদের কি কি অ্যাক্টিভিটি হতে পারে? প্রথমত হতে পারে শিক্ষকের পাঠদান পদ্ধতি বা কৌশলের পরিবর্তন করা। আগের সেকেলে পদ্ধতিগুলো, পাঠদান পদ্ধতিগুলোকে পরিবর্তন করে আমরা উপকরণ দিয়ে, আধুনিক উপকরণ সহযোগে আমরা ভালো পাঠ পরিকল্পনা করে শিক্ষক যদি ভালোভাবে পড়ান, শিক্ষার্থীকে বোঝান, অর্থাৎ সামগ্রিক ক্লাসটা যদি শিক্ষার্থী কেন্দ্রিক হয়, তাহলে হয়তো শিক্ষার্থীদের শিখনে সহায়তা করবে। গণিত তারা ভয় না পেয়ে গণিত শিখবে এবং পরবর্তীতে দেখা যাবে সেই শিখন শেখানো কার্যাবলীর চেঞ্জের মাধ্যমেই সেই শিক্ষার্থীরা কিন্তু গণিতে ভালো ফলাফল লাভ করতে পারে। তো এইভাবে আমরা একটা সমস্যা চিহ্নিত করে সেই সমস্যাটা আস্তে আস্তে সমাধান করার প্রক্রিয়াটাই কিন্তু অ্যাকশন রিসার্চেরই প্রক্রিয়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটি স্পাইরাল মেথড, মানে প্রথমে ইনিশিয়ালি আমরা একটা সমস্যা বের করি এবং সেই সমস্যার সমাধানের জন্য আমরা সবসময় কাজ করে যাই। আসলে অ্যাকশন রিসার্চ করে লাভ কি? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পয়েন্ট এখানে আছে। বিদ্যালয়ের অনেক ধরনের উপকার হতে পারে। শ্রেণীকক্ষের সুযোগ সুবিধার সমস্যা থাকলে তার কারণগুলো চিহ্নিত ও দূরীকরণের উপায় বের হবে। শিক্ষার্থীর মূল্যায়ন সম্পর্কিত সমস্যা থাকলে তা বের করা যাবে। শৃঙ্খলা হতে পারে, শিখন শেখানো কৌশল পদ্ধতি হতে পারে, ফলাফল হতে পারে, বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ সম্পর্কে হতে পারে এবং শিক্ষকদের আন্তঃপেশাগত সম্পর্কের উন্নয়নও এই
অ্যাকশন রিসার্চের মাধ্যমে সমাধান করা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি বিদ্যালয়ের সহকর্মীদের উপকার হবে অ্যাকশন রিসার্চের মাধ্যমে এবং ডিপিএড শিক্ষার্থীরও উপকার হবে। কিভাবে দেখেন, কর্মসহায়ক গবেষণার জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে, কর্মসহায়ক গবেষণার সমস্যা চিহ্নিত করার দক্ষতা বৃদ্ধি পাবে, কর্মসহায়ক গবেষণার সম্পাদনের দক্ষতা বৃদ্ধি পাবে, শিক্ষণ শেখানো কার্যক্রম সম্পর্কিত কোনো সমস্যা সঠিক কারণসমূহ জানতে পারবেন, গবেষণার মাধ্যমে চিহ্নিত সমস্যার সমাধানের নতুন নতুন কৌশল জানতে পারবেন, কোনো নতুন সমস্যার মুখোমুখি হলে তার সমাধানের উপায় বের করতে পারবেন, নিজের শিক্ষণ শেখানো পদ্ধতি ও কৌশল সম্পর্কে সবসময় অবহিত থাকবেন এবং তা উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ডিপিএড সহকারীদের সাথে অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে নতুন নতুন জ্ঞান অর্জন করবেন। কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে নিজের ভুল ধারণার পরিবর্তন ঘটাতে পারবেন। কর্মজীবনের যে কোনো পর্যায়ে গবেষণার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। সামাজিক সম্পর্ক মূল্যবোধের ক্ষেত্রে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সাথে সামাজিক ও সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হবে, শিক্ষার্থীদের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটবে, শিক্ষার্থীর অভিভাবকের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটবে, ডিপিএড শিক্ষার্থীর নিজের মূল্যবোধে পরিবর্তন ঘটবে। সর্বোপরি বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে উন্নত পেশাগত পরিবেশ সৃষ্টি হবে। এবার দেখুন, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে একটি কর্মসহায়ক গবেষণা বা অ্যাকশন রিসার্চের ফ্রন্ট পেজটা কেমন হয়। প্রথমেই উপরে আমরা গবেষণার শিরোনামটা লিখি এবং তারপরে কোন বিষয়ের জন্য সেই অ্যাকশন রিসার্চ সেই বিষয়টির নাম লিখি, তার নিচে গবেষককে তার নাম আমরা লিখি এবং তার পরিচয় দেই এবং তার নিচে সেই গবেষণাটার নির্দেশনা কে দেন তার নামটা থাকে, সেখানে কোন স্যার নির্দেশনা দিয়েছেন, সুপারভাইজার কে ছিলেন তার নাম থাকে এবং সবশেষে কোন প্রতিষ্ঠান থেকে এই অ্যাকশন রিসার্চটা করা হচ্ছে সেটার নাম থাকে, আর সব শেষে সবার নিচে থাকে জমাদানের তারিখ। এই বিষয়গুলো কিন্তু সাধারণত একটা ফরম্যাট হিসেবে আমরা অনুসরণ করতে পারি। এছাড়াও গবেষণা নির্দেশক যদি মনে করেন অন্যান্য অনেক ফরম্যাট আছে, সেই ফরম্যাট বা টেমপ্লেট দেখেও গবেষণার এই ফ্রন্ট পেজটা তৈরি করা যেতে পারে। এখানে দেখুন বাম পাশে আরেকটি গবেষণার টেমপ্লেট দেওয়া আছে। এই গবেষণাটি পরিচালনা করেছেন মোহাম্মদ মমিনুল ইসলাম মজুমদার, ইনস্ট্রাক্টর ইউআরসি, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এবং তিনি কিছু সূচিপত্রও এখানে দিয়েছেন পরবর্তী পৃষ্ঠার জন্য। এগুলো আপনারা একটু ফলো করতে পারেন। সব শেষে কিন্তু আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, অ্যাকশন রিসার্চের একেবারে শেষে একটা বিবলিওগ্রাফি বা রেফারেন্স আপনারা দিবেন, যে কোন কোন বিষয়ের বা কোন কোন বইয়ের আপনারা লিটারেচার রিভিউ করেছেন বা দেখেছেন, সেটা কিন্তু এখানে তুলে ধরতে হবে একদম সবার শেষে। এ পর্যায়ে কেস স্টাডি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। আমার মনে হয় এই কেস স্টাডি সম্পর্কিত লেসনের সাথে সাথে আমরা কেস স্টাডি এবং অ্যাকশন রিসার্চের মধ্যে একটা পার্থক্য করতে পারবো এবং সিমিলারিটিও আমরা দেখার চেষ্টা করব। তো অ্যাকশন রিসার্চের মতন কেস স্টাডিও কিন্তু শিক্ষকদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য করা হয়ে থাকে। কেস স্টাডি মূলত এক্সপ্লোরিং এ কেস এবং লার্ন ফর ফিউচার, এই থিমটাকে চিন্তা করেই কিন্তু কেস স্টাডিটা করা হয়। তো প্রথমেই তাহলে জানা দরকার হোয়াটস এ কেস। কেস হতে পারে একটা সাকসেস স্টোরি, কোনো একটা বিদ্যালয়ের দেখা গেল যে সবাই শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর A+ পেয়েছে, এটা একটা সাকসেস স্টোরি হতে পারে, সেটা নিয়ে কিন্তু একটা কেস হতে পারে। বা কোনো একটা বিদ্যালয় দেখা গেল 2020 সালে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যালয় হলো, এই সাকসেস স্টোরির পিছনের ঘটনাটা কি, এটা কিন্তু তুলে ধরার জন্য একটা কেস স্টাডি হতে পারে। অ্যান ইস্যু ফর দ্য ক্লাস, সেটা একটা কেস স্টাডি হতে পারে। অ্যান ইস্যু ক্রিয়েটেড বাই এ স্টুডেন্ট অর এ গ্রুপ অফ এ স্টুডেন্ট হতে পারে, এ স্টুডেন্টস প্রবলেম হতে পারে, এগুলো কিন্তু কেস স্টাডি হতে পারে। তবে খেয়াল রাখতে হবে কোনো এক্সেপশনাল কেস, বিশেষ করে যদি সেটা বারবার ঘটতে থাকে,
তবে সেটা কিন্তু কেস স্টাডি হবে না। সেক্ষেত্রে অবশ্যই অ্যাকশন রিসার্চ কন্ডাক্ট করতে হবে। এই কেস স্টাডি এক কেস হতে পারে, প্রবলেম হতে পারে, ইস্যু হতে পারে, সেটাকে আমরা পরবর্তীতে কেসটাকে ডায়াগনোসিস করতে হবে এবং তারপরে ইন্টারভেনশন, সেটা হোমওয়ার্ক, একাডেমিক পারফরমেন্স, সোশ্যাল স্কিল দিয়ে করা যেতে পারে। পরবর্তীতে ইভ্যালুয়েশন অফ ইন্টারভেনশন এবং সবশেষে রিফ্লেকশন অফ দ্য স্টাডি। এই প্রক্রিয়াটা খেয়াল রাখতে হবে। প্রসিডিউর ফর এ কেস স্টাডি। বিষয় বিবেচনায় দুই ধরনের অ্যাপ্রোচ অনুসরণ করে কেস স্টাডি করা যেতে পারে। একটা হলো বিশ্লেষণধর্মী অ্যাপ্রোচ, আরেকটি হলো সমস্যা সমাধানধর্মী অ্যাপ্রোচ। প্রসেসটা বা প্রসিডিউরটা কেমন হতে পারে? প্রথমেই সমস্যা নির্ধারণ এবং সমস্যা নির্ধারণ করে সেটা সম্পর্কে যতটা সম্ভব বেশি পরিমাণ তথ্য সংগ্রহ করা, কেসটি সম্পর্কিত সকল তথ্য বিশ্লেষণ করা, সম্ভাব্য সমাধানের উপায় নির্ণয় করে তা প্রয়োগ করা, সমাধানটি কাজ করলো কি না, কেন কাজ করলো অথবা করলো না তা নির্ণয় করা। এটা হতে পারে একটা কেস স্টাডির প্রসিডিউর। কেস বা সমস্যা নির্ধারণ। কেস স্টাডির প্রথম ধাপ কেস নির্ধারণ। শিক্ষক বোঝার চেষ্টা করবেন তার শিক্ষকতা পেশায় বিশেষ কোনো সমস্যা লক্ষ্য করছেন কিনা। যেমন কোনো শিক্ষার্থী হয়তো অন্য বিষয়গুলি ভালো করছে কিন্তু আপনার গণিত ক্লাসে তার মনোযোগ নেই, অথবা একজন শিক্ষার্থী গত বছর নিয়মিত ক্লাস করেছে কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ক্লাস নিয়মিত নয়। এখানে উল্লিখিত দুটি সমস্যার যে কোনো একটিকে নিয়ে অনুসন্ধান করা যেতে পারে। বিস্তারিত অনুসন্ধান বা তথ্য সংগ্রহ। এ ধাপে কেসটি বোঝার জন্য এর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে। এই জন্য কেসের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাবক ও সহপাঠী, সহকর্মী, শিক্ষক এদের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। তথ্য সংগ্রহে যথাযথ পদ্ধতি অনুসরণ করা দরকার। উপরে উল্লিখিত সমস্যার মতো কোনো শিক্ষার্থীর শিখন সংক্রান্ত সমস্যা হলে শিক্ষার্থীর ওই বিষয়ের পূর্বে পরীক্ষার ফল সংগ্রহ করা যেতে পারে বা নতুন করে প্রশ্ন তৈরি করে তার পরীক্ষা নেওয়া যেতে পারে। আবার যে কোনো ঘটনা বা সমস্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সাক্ষাৎকার নিয়ে তথ্য সংগ্রহ করা যেতে পারে। সেই তথ্যকে আমরা পরবর্তীতে বিশ্লেষণ করব এবং কিভাবে বিশ্লেষণ করব আমরা একটু দেখে নিই। যে সংগৃহীত তথ্যসমূহ ভালোভাবে বিশ্লেষণ করে সমস্যা বা ঘটনার কারণ, তার সাথে সংশ্লিষ্ট নিয়ামক কী, নিয়ামকের প্রভাব কীরকম, এগুলো নির্ণয় করতে হয় এ পর্যায়ে। যেমন শিক্ষার্থীর পরীক্ষার উত্তরপত্র বিশ্লেষণ করে বোঝা যেতে পারে তার সমস্যা কোথায় হচ্ছে। আবার সফল কোনো ঘটনা যদি কেস স্টাডির বিষয় হয় তাহলে সেই সফলতার পেছনে কোন নিয়ামক কাজ করেছে তা নির্ণয় করা যেতে পারে সংশ্লিষ্টদের কথা বিশ্লেষণ করার মাধ্যমে। সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ। যে সমস্যাটা এর আগে চিহ্নিত করা হয়েছে সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় এবং সেই সমস্যার সমাধানের পদক্ষেপটা এখানে দেখাতে হবে। পদক্ষেপের ফল বা কার্যকারিতা মূল্যায়ন সেটা করতে হবে এবং পরবর্তীতে প্রতিফলন পর্যায়ে শিক্ষক পুরো প্রক্রিয়াটির উপর প্রতিফলন, অনুচিন্তন বা আত্মমূল্যায়ন করবেন। কেসটি অনুসন্ধানের মাধ্যমে অনুসন্ধানকারী শিক্ষক কী শিখতে পারলেন বা তিনি এই শিক্ষা কিভাবে পরবর্তীতে কাজে লাগাতে পারবেন সেটি খুঁজে বের করবেন। সবশেষে ফল প্রকাশ ও শেয়ার করা। অনুসন্ধানকারী শিক্ষক তার অনুসন্ধানের ফল বিদ্যালয়ের অন্য শিক্ষক ও প্রধান শিক্ষকের সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে শেয়ার করতে পারেন। কেস স্টাডির ফল তাৎপর্যপূর্ণ মনে হলে তা পত্রিকায় লিখে বা শিক্ষকদের পেশাগত কোনো প্ল্যাটফর্মে উপস্থাপন করে প্রকাশ করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে অ্যাকশন রিসার্চ এবং কেস স্টাডি সম্পর্কে আজকের এই লেসনটি শুনেছেন, সেজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আমরা পরবর্তী সেশনে সেগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।